এ কেমন অপমান? লোকটা কি নিশাকে কাঁদাতে চায় এখন? এত অদ্ভুত কেন লোকটা? নিশার হঠাৎ গজিয়ে ওঠা অভিমান থিতিয়ে দেয় সাদ ওকে ঠেলে শুইয়ে দিয়ে, শক্ত ও দৃঢ় হাতে। এরপর চুমু খায় ওর কপালে বেশ সহজ ভঙ্গিতে। নিশা আবেগী হয় ওই চুমুতে, লাজ লজ্জা বিসর্জন দিয়ে ড্যাব ড্যাব করে দেখে সাদের প্রতিটি পদক্ষেপ, সাদের মুখভঙ্গি, সাদের কপালের সূক্ষ্ম রেখাগুলিও, সাদের ছটফটানি, সাদের পাঞ্জাবি খুলে ফেলার পরে ওর গায়ের কাটা দাগগুলো, সাদের নার্ভাসনেস। হঠাৎ যখন সাদ ওর গলার নেকলেসটা খুলে নিতে হাত বাড়ায়, ও থামিয়ে দিয়ে দৃঢ় স্বরে বলে, শাওকিকে দেখে সদর দরজা থেকে ছাতা হাতে ছুটে আসে নাফিয়া। বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে আবার। শাহনাজ বারান্দায় দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, ওরে সিমিন, ছাতা নিয়ে বাইরে যা, ওরা ভিজে গেল তো। সাদ আর সুব্রত বাইক থেকে নেমে দাঁড়ায়। সুব্রত হাতের পিঠে মুখে লেপ্টে থাকা পানি মুছে বলে, ভিজে তো গেছি কাকিমা, আমরা ভিতরে আসবো না। সে কি, চা খাবি না? বলতে বলতে শাহনাজ সাদের দিকে তাকায়। সাদ মায়ের চোখের দিকে তাকিয়ে আছে। শাহনাজ কাতর স্বরে ছেলেকে বলে, মুড়িমা খাবো, খেয়ে যাবি? মাথা নাড়ে সাদ, বলে, নিশিমণি একা বাসায়, আজ বাড়িওয়ালা কোথায় যেন গেছে, ভয় পাবে, আমার যেতে হবে। নাফিয়া শাওকের মাথায় ছাতা ধরে দাঁড়িয়েছিল। সাদের কথা শুনে হেসে ফেলে বলে, তবে দৌড়াও, একদম চোখ বুজে দৌড়াও, আর গিয়ে নিসামনিকেও নিয়ে আসো। অসীম তালুকদারও তখন রিক্সা থেকে নামে। নেমে ছাতা মাথায় চুপচাপ তাকিয়ে থাকে মেজ ছেলের মুখের দিকে। সাদ চট করে বাবার চোখে চোখ রেখে বিনীত স্বরে ভাবিকে বলে, ওর পড়া আছে, সময় নষ্ট হবে, অযথা আমি যাই। সুব্রতকে নিয়ে সাদের বাইকটা তালুকদার ম্যানশনের সীমানা পেরোতেই শাহনাজ আহত গলায় স্বামীকে বলে ওঠে, একটু থাকতে বললে কি হতো? আপনি জানেন আপনি যা করছেন সেসব ছেলে মানুষই আর অনুচিত। হ্যাঁ, আর বাপ জীবিত থাকতে নিজের জীবনে বিয়ের মতন একটা সিদ্ধান্ত একা একা দুম করে নিয়ে নেওয়া খুব উচিত কাজ, তাই না? তোমার বড় ছেলে একটা হিন্দু মেয়েকে ঘরে তুলতে চাইলে আমি রাগ দেখাতে গেলে সেটা অনুচিত হয়ে গিয়েছিল। তোমার মেজ ছেলে একটা নাবালিকাকে বিয়ে করলে আমি রাগ দেখাতে গেলে সেটা অনুচিত কাজ হয়ে যায়। এরপর তোমার ছোট ছেলে যখন আমাকে না জানিয়ে একটা মেয়েকে হুট করে ঘরে তুলবে, তখনও আমি কিছু বলতে পারবো না, অনুচিত হয়ে যাবে। মানে আমি বাবা হিসেবে কিছু করলেই সেটা অনুচিত, আর দুনিয়ার সব উচিত কাজ তোমার ছেলেরাই করে আসে। শাহনাজ স্বামীর ধমকে চুপ হয়ে গেল পুরোপুরি। শাওকে চোখ তুলে বাবাকে কিছু পল দেখে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। নাফিয়া পরিবেশটা হালকা করতে ছুটে এলো শ্বশুরের কাছে। পা ধোয়ার পানি এনে শ্বশুরের পায়ের কাছে রাখতে রাখতে বলল, আব্বা, এইসব কথা এখন রাখুন তো। আগে বলেন, সালিশে কি হলো? জরিমানা হলো? না, তোর মেজ দেবর গিয়ে হাংতাং করে নিয়ে এসেছে শাওকিকে, সালিশি হতেই দেয়নি। দেখি এখন সামনে কি হয়। তুই আমাকে দুটো ভাত দে মা, সারাদিন কিছু মুখে তুলিনি। নাফিয়া নির্মল হেসে মাথা নাড়ে। ঘরে ঢুকে শাওকিকে বলে, ভাত বাড়ছি তোমার জন্য, খেতে এসো। মুখ হাত ধুয়ে দুশ্চিন্তা বাদ দাও, যা হবে দেখা যাবে। কোনো অন্যায় করনি তুমি। মেয়েটার জায়গায় আমি অথবা সিমিন হলে এটা না করলে আবার শ্বশুর উল্টো তোমাকে মারত। আব্বা মানুষের কথা শুনে একটু মুড অফ করে আছে। আই এম শিওর মনে মনে সে বরং খুশি হয়েছে তোমার উপর। চলো আসো, হাঁসের মাংস আর রুটি পিঠা বানিয়েছি, খাবে? নাফিয়া খাবার টেবিল সাজাচ্ছে। শাওকি থমথমে মুখ নিয়ে বসে আছে সোফাতেই। শিমিন এসে শাওকের ডান হাতটা থাবা মেরে ধরে উল্টাপাল্টা দেখে বলে, হাতেও তো ছাল উঠেছে রে ভাইয়া, ব্যথা করছে না? শাওকি চুপ। শিমিন ওর মুড ঠিক করতে বলে, জানিস, আজ ফটাফট গল্পের পরের পর্বটা লিখে ফেলেছি, তোর থেকে পুরোটা শুনে। শাওকি চোখ তোলে, অবাক গলায় বলে, তুই এসব ক্রিঞ্জ কাহিনী গল্পে ঢুকিয়েছিস? নায়ক নায়িকা টিচারদের মেরে ভর্তা বানায়, এসব আজাইরা কাহিনী এখন চলে? আলবাত চলে, এই পর্বের রিচ বেশি হয়েছে আরও। সবাই তো নায়ক শুভ্রর উপর ফিদা। শাওকি আবার চুপ হয়ে যায়। মুখ থেকে মলিনতা কাটছে না কোনোভাবেই। অসীমের বেজার মুখটা স্বস্তি দিচ্ছে না। শিমিন ভাইয়ের দিকে একটু এগিয়ে এসে বসে বলে, আরে বাবা চিল, আমরা সবাই খুব খুশি ব্যাপারটাতে। জানিস, এই প্রথম এই বাড়ির ছেলে বাইরের লোকের মাথা ফাটিয়ে দিয়ে গুন্ডামি করেছে।
বলে সেলিব্রেট করতে বড় ভাবি হাঁসের মাংস, রুটি, পিঠা করেছে, নিজের হাতে রসগোল্লা বানিয়েছে। কথাটা সিমিন শেষ করতে না করতেই হো হো করে হেসে উঠল শাওকি। এক লহমায় গোটা বাতাবরণ পাল্টে গেল। অসীম ডাইনিং রুমের চেয়ারে বসে ছোট ছেলের হাসি দেখছে নিষ্প্রভ দৃষ্টিতে। শাওকি পেট চেপে হাসতে হাসতে ডাইনিং রুমে উঁকি দিয়ে ডাকলো বড় ভাবিকে। মনটা বেশ ফুরফুরে লাগছে হঠাৎ। বলল, ভাবি, আমাকে বেশি করে দিও মাংস। নাফিয়া প্লেট সাজিয়ে এনে দেওরের হাতে তুলে দিয়ে বলল, নাও, এখানে বসে খাও। আব্বার সামনে বসে তো নড়তে চড়তেও পারবে না। শাওকি আহ্লাদিত ভঙ্গিতে ভাবিকে বলল, তুমি এত জোশ কেন ভাবি? তোমরা সবাই জোশ, তাই সব থেকে জোশ তোমার ভাইয়া। তাই তো আজ আমাদের বিবাহবার্ষিকী, সেটাই মনে নেই তার। শেষের কথাটা মন খারাপ নিয়ে বলে নাফিয়া। শাওকি লাফিয়ে ওঠে, চোখ বড় বড় করে বলে, ও সিট, দেখলে একদম মনে নেই। সরি ভাবি। আচ্ছা, ভাইকে এখনো ধরনি কেন চেপে? নাফিয়া দুষ্টু হাসি দিয়ে বলে, আমি এসবে রাগটা করি না শাওকি। আমি জানি মানুষটা কত ব্যস্ত, বুঝি তাকে। দেখবে ঠিক রাতে হঠাৎ মনে পড়েই আমাকে উইশ টুইশ করে মাপ চাইবে, তখন আমি আসল খেল দেখাবো। কি খেল ভাবি? আরে ব্যাটা থেকে রাগ করে থাকার ভান করে স্বর্ণের আংটি ফাংটি তুলব। আমি আবার লস থেকে লাভে ওঠার কৌশলগুলো খুব ভালো করে জানি। জীবনে কোনো পরিস্থিতিতে লস খেলে নিজেকে অতি দ্রুত সামলে নিয়ে লাভে ওঠার হেডাম আছে আমার। একটু চালাক না হলে দুনিয়ায় টেকা মুশকিল। তুমি আসলেই চালাক ভাবি। তোমার মতো চালাক বউ কারো না হোক, অন্তত আমার না হোক। নাফিয়া হাসছে। শাওকি মুগ্ধ হয়ে ভাবিকে কিছুক্ষণ দেখে বলে, তবে তোমার মতো ভাবি সবার হোক। ইউ আর এ সুইট হার্ট টু মি। সিমিনও পাশ থেকে ভাবিকে জড়িয়ে ধরে বলল। অ্যান্ড অলসো টু মি। ড্রয়িং রুমে ছড়িয়ে পড়েছে তিনজনের খিলখিল হাসির মূর্ছনা। অসীম আর শাহানাজ খেতে খেতে মিটিমিটি হাসছে। এর মাঝে শুরু হলো তুমুল বর্ষণ। আবার প্রকৃতি মেতে উঠল প্রবলভাবে। বাজ পড়ল গুটি কয়েক। নাফিয়া ছুটে গেল সদর দরজার কাছে। বাইরের বারান্দার থাই গ্লাসগুলো ছোটাছুটি করে টেনে দিয়ে সদর দরজা বন্ধ করতে যেই না হাত বাড়াবে, অমনি মোবাইলের ফ্ল্যাশ লাইট পড়ল নাফিয়ার মুখে। হাত দিয়ে চোখ ঢেকে নিল তৎক্ষণাৎ। ধীরে ধীরে যখন আলো কমে এলো, মুখের উপর থেকে হাত সরাতে চমকে উঠল নাফিয়া। বিস্মিত দুটো চোখ নির্নিমেষ দেখতে থাকলো সম্মুখে দাঁড়ানো মানুষটাকে, যে ওর হাতটা দরজার কপাট থেকে সরিয়ে দিতে দিতে হেসে বলল, মুখের ওপর দরজা বন্ধ করে দেবে না ফু। নাফিয়ার বিস্ময়ের ঘোর কাটে না। অস্ফুটে বলে, তুমি? শাহেদ হাতে একটা টিউলিপের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। হেসে ওঠা নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি টু। বেশ নিকটেই আরও একটা বাজ পড়ল। নাফিয়ার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থেকে ঝাঁপিয়ে পড়ল শাহিদের বুকে। দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে বাচ্চাদের মতো ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিয়ে বলল, ও, তোমার মনে আছে? আমি ভেবেছি ভুলে গেছো। তুমি ইদানিং কেমন যেন হয়ে গিয়েছো আমার সাথে। শাওকি তখন বলল, ভাবি তুমি ভাইয়াকে কথা শোনাচ্ছ না কেন? আমি বললাম, আরে দূর, ও কত ব্যস্ত মানুষ, ঠিক রাতে কল করে উইশ করবে। এসব বলেছি আমি শাওকিকে। নিজেকে এমন মুডে রেখেছি যেন আমি একদম ঠিকঠাক। এসব অ্যানিভার্সারি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তুমি উইশ না করলে কিছু যায় আসে না। কিন্তু জানো, আমি আজ সারা রাত কাটতাম একা একা, যদি তোমার মনে না থাকতো বিবাহবার্ষিকীর কথা। কথাগুলো গড়গড় করে বলে যাচ্ছে নাফিয়া কাঁদতে কাঁদতে। শাহেদ মিনিট খানেক চুপ থেকে শুকনো হেসে বলল, না ফু, রুমে যাই, ছাড়ো, বাবা মা চলে আসবেন। নাফিয়া ছাড়ে না, বেহায়ার মতো আঁকড়ে ধরে থাকে। নাক টেনে বলে, টিউলিপ কোথায় পেলে? বরিশাল থেকে নিয়ে রওনা দিয়েছি। ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলো অসীম, শাহনাজ, একে একে শাওকি আর শিমিনো। সবাই চলে আসতে নাফিয়া শাহিদকে ছেড়ে দিয়ে লাফিয়ে একপাশে দাঁড়ালো। অসীম থতমত খেলেন, বিব্রত হলেন। ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি? বাবা আসসালামু আলাইকুম, কোচিং বন্ধ দিয়ে এসেছি, একটা কাজ ছিল। শাহিদ এগিয়ে এসে অসীমের হাত ধরে করমর্দন করে বলল। অসীম সালাম গ্রহণ করে তেরছা নজরে আরও একবার পুত্রবধূকে দেখলেন পুত্রবধূর চোখ ভেজা, গাল ভেজা। অসীম হাসলেন মনে মনে। শাহনাজ আর তার বিবাহিত জীবনের প্রথম দিনের কথাগুলো মনে পড়ে গেল। ঘাড় ঘুরিয়ে বড় ছেলের দিকে তাকিয়ে নাফিয়াকে বললেন, ওকে নিয়ে ঘরে যা তো মা, জামা কাপড় বের করে দে, সব ভিজিয়ে ফেলেছে, ঠান্ডা লাগবে।
শাহনাজ বড় ছেলেকে কাছে পেয়ে পিঠ চাপড়ে আদর দিচ্ছিলেন। অসীম স্ত্রীকে বলল, শোনো, ওকে ছাড়ো এখন, ওরা ঘরে যাক, আদর পরে করো, ছাড়ো ওকে। নাফিয়ার গাল লজ্জায় লাল হয়েছে শ্বশুরের কাণ্ড দেখে। দেবর ননদ আর শাশুড়ির সামনে সে কি লজ্জা। ছুটে গিয়ে ঘরে ঢুকে দাঁড়িয়ে পড়ল অপেক্ষায় শাহেদের। শাহেদ ঢুকতেই দরজা বন্ধ করে আবার ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। আবার বাচ্চাদের মতো আহ্লাদ করতে শুরু করলো স্বামীর বুকে লেপ্টে। এতক্ষণ ধরে স্বাদের কানের পোকা বের করে এখন হাঁপাচ্ছে সুব্রত। স্বাদের কোনো ভাবান্তর নেই। তার দৃষ্টির সামনে বৃষ্টির ঝাপটা প্রবল বেগে বাইক চালানো সম্ভব হয়নি দেখে দোয়েল চত্বরের এক দোকান ঘরের নিচে দাঁড়িয়েছিল কিছু সময়ের জন্য। এর মাঝে দুবার নিশার খোঁজ নিয়েছে। তৃতীয়বারের মতো কলটা নিশাই দেয়। রিসিভ করেই স্বাদ বলল, ভয় করছে? আমি আসছি, ওয়েট। নিশার কণ্ঠস্বর স্বাভাবিক। না, ভয় পাচ্ছি না, পড়ছি আমি। আপনি সাবধানে বাইক চালান। বেগুনি খাবেন? ভাজবো? কথাটা বড্ড প্রেমময় সুরে বলল স্বাদের বউ। স্বাদ ঠোঁট বাঁকিয়ে শুকনো হাসলো হঠাৎ। সম্মতি জানিয়ে কল কাটতে সুব্রত ওকে খোঁচা মেরে বলল, কি হাসছিস কেন? কি বলেছে? স্বাদ কপাল কুঁচকে ফোনটা পলি কাগজে পেঁচিয়ে পকেটে পুরল। তোকে কেন বলবো? চল, তোকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় যাব। তুই বড্ড বেশি প্রাইভেসি নষ্ট করছিস আমার। তোকে আর সহ্য করতে পারছি না। প্লিজ লিভ মি অ্যালোন। আরে আরে, তোর প্রাইভেসি নষ্ট করেছি মানে? তোর বাবা মা ভাইয়ের পরে তোর গার্ডিয়ানকে আমি। আজ যে তুই যেভাবে পরিষদে গেলি, যদি মেজাজ হারিয়ে ওখানে মারামারি করে যদি ঝামেলায় জড়িয়ে যেতিস তাহলে তোর রেকর্ড তো এসবই বলে। আচ্ছা, তখন কি হতো? নেশা ভুগতো না? আমি তোদের প্রাইভেসি নষ্ট করছি তোর উপর খোরদারি করে? এটা তুই বলতে পারলি? সুব্রতর কণ্ঠে অভিমানের সুর। স্বাদ হেসে ফেলে ওর পিঠ চাপড়ে বলে, আচ্ছা, ড্রামা কম কর। সরি, এখন যাই। বাইকে চেপে বসে সুব্রত আবার বলতে শুরু করে, তুই যে এখনও শুধরাসনি এটা পৃথিবীর কেউ না জানলেও আমি জানি। তুই শুধু নিজের ভুল পাল্টে রাখার চেষ্টা করছিস। তবে ভাই শোন, এখনও যদি হঠাৎ এভাবে অকাজে করে জেলে যাস, তখন নিশাকে কে দেখে রাখবে ভেবে রেখেছিস? তুই তো এখন একা না, ওর দায়িত্ব তোর উপর। তুই জেলে গিয়ে বসে থাকলে নিশাকে কে দেখবে? স্বাদ মজা করে বলল, ওই মেয়ের মাইন্ড সেট আছে, জেনে বুঝেই এক দাগি আসামিকে বিয়ে করেছে। তুই এত টেনশন নিচ্ছিস না। রয় বাড়ির গেটে সুব্রতকে নামিয়ে দিল স্বাদ। যাওয়ার আগে কড়া গলায় বলে দিল, আমার 4 নম্বর গার্জিয়ান, এবার আপনি আমার কথা শুনুন। এখন থেকে আগামীকাল বিকাল অবধি যদি ফোন করে বিরক্ত করেছেন আমায়, তবে আপনার খবর আছে। বাড়িতে এসে কলার ধরে আছাড় মারবো। মন্দিরাকে দেওয়ার জন্য কল্লা থাকবে না। তো প্লিজ লিভ মি অ্যালোন, ওকে? উঠানে ইট দিয়ে বাঁধানো চটানে বাইক থামিয়ে স্বাদ ডাকলো নিশাকে। নিশামণি, গ্যারেজের চাবি দিয়ে গিয়েছে বাড়িওয়ালা চাচা, একটু নিয়ে আসবে? নিশা জানালা খুলে উকি মারল, পরপর চাবি নিয়ে ছুটতে ছুটতে এলো। বাইক গ্যারেজে উঠিয়ে ঘরে ঢুকে স্বাদ লম্বা শ্বাস টেনে বলল, ভয় পাচ্ছিলে? মাথা নাড়ে নিশা, বলে, শাওকি ভাইয়া, কি হলো? তুমি কিভাবে জানলে? আপনি তো কিছু বলে গেলেন না যাওয়ার সময়। আপনি যাওয়ার পরে সেমিনাপুকে ফোন করেছিলাম আমি, কি হয়েছে জানতে। বলেই দৃষ্টি নামিয়ে রাখলো নিশা। স্বাদ অবাক চোখে তাকিয়ে রইল খানিক সময়। এবার বেশ ভালো করে লক্ষ্য করলো নিশাকে। গায়ে সেদিনের সেই লাল শাড়িটা, একটু সেজেছে, ঠোঁটে লিপ গ্লস, চোখে কাজল, চুলগুলো খোলা, ঢোক গিলে বেশ বড় করে শ্বাস নিল স্বাদ। এই মেয়ে করেছে কি? এই বৃষ্টিতে এভাবে কেউ সাজে শাড়ি পরে? এখন যদি স্বাদ কোনো কেলেঙ্কারি ঘটিয়ে ফেলে, মেয়েটার যদি সেসব পছন্দ না হয়, তখন এইভাবে সেজে স্বাদকে আশকারা দিয়ে কেলেঙ্কারির দায় স্বাদের পৌরুষে চাপালে একটা থাপ্পড় খাবে এই মেয়ে, এটা নিশ্চিত। স্বাদ লম্বা করে আবার শ্বাস নিল বুক ভরে। নিশা লোকটার অমন দৃষ্টি দেখে গুটিয়ে গেল। আসলে তার পড়া শেষ করে কিছু ভালো লাগছিল না একা একা, সেই জন্য সেজেছিল। এখন বেশ অস্বস্তি হচ্ছে, বুকের ভেতরটা অহেতুক ছটফট করছে। স্বাদের দৃষ্টি তীর হয়ে বিচ্ছে বুকে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে স্বাদ চোখ ফেরালো, গলা খাঁকারি দিয়ে বলল, তুমি সিমিনকে কল করে আমার খোঁজ নিয়েছিলে? হুম। কেন? নজরদারি রাখতে শুরু করেছো স্বামীর উপর?
সাদ মিটিমিটি হাসছে কথাটা বলে। নিশা চোখ তোলে, এবার ধরা পড়েছে সে। আসলে তখন সাদ কিছু না বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়ায় ভেবেছিল সাদ হয়তো তাকে কিছু বলবে না, হয়তো কোনো ঝামেলা জড়াতে গিয়েছে। মনের খচখচানি থামাতে শিমিনকে কল করে জেনেছে। নিশা থতমত খেয়ে বলে, আপনি তখন কিছু বললেন না যে? সাদ এবার মুখটা গম্ভীর করলো। নিশা ঘাবড়ে গিয়ে বলল, অনুচিত করেছি কিছু? আমি জানতে চাইবো না আপনি কোথায় যান, কি করেন? হ্যাঁ, অবশ্যই চাইবে, তবে আমার কাছে চাইবে নিশামণি। স্বামীর খবর ননদের কাছে জেনে নাও, এটা তো ঠিক না। যেখানে তোমার আর আমার মধ্যে কোনো মিডিয়ামের প্রয়োজন নেই, আমি সম্পূর্ণ এটাই উন্মোচিত তোমার কাছে। আমি সাদ, খুব বাজে ধরনের ছেলে ছিলাম একটা সময়, তুমি জানো। যদি আমি একটা অন্যায় করে আসি বাইরে থেকে, আমি তোমার কাছেই কনসেপ্ট করব, কারণ আমি তোমাকে আমার জীবনের এক ফাঁকা জায়গাটা পূরণ করতে এনেছি। ফাঁকা জায়গা? নিশা অস্ফুটে বলল। সাদ শুকনো হেসে বলল, আমার নষ্ট জীবন ধ্বংসবশেষে ছোট ছোট স্বীকারোক্তি রাখার জন্য একটা মানুষ দরকার ছিল, কারো কাছে যা স্বীকার করা যাবে না, বলা যাবে না, সেসব তার কাছে ভেঙে চুরে দিতে পারবো। এজন্যই এনেছি তোমাকে। যেমন আজ বিকেলে একটু ঝামেলা করেছি উপজেলার চেয়ারম্যানের সাথে। উনি খুব সম্ভবত হাত গুটিয়ে বসে থাকবেন না, পাটকেল রেডি করছে। মানে মেজাজ খুব একটা ঠিক নেই আমার। বেগুনি ভেজে থাকলে এনে দাও, খাই। কি সহজ স্বীকারোক্তি। নিশার মনটা আহ্লাদিত হলো। বিকেলে মানুষটাকে অহেতুক সন্দেহ করার জন্য মনে মনে চড়ও মারল নিজের গালে। ছুটে গেল রান্নাঘরে ভেজে রাখা বেগুনি আনতে। সাদ আধ ভেজা শার্টটা গা থেকে খুলে আলনায় মেলে দিল। ঠিক তখন দরজার কড়া নেড়ে উঠল। সাদ দরজা খুলে দেখল সুব্রতকে। কাক ভেজা সুব্রতকে দেখে প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল, ভাই সমস্যা কি? বলছি না লিভ মি অ্যালোন। নতুন বিয়ে করেছি, শালা একটু বোঝ। এবার নিশামণি তোর আর আমার সম্পর্ক নিয়ে সন্দেহ করবে নিঘাত। সাদের কথার জবাবে সুব্রত বলে না কিছু, হাঁপাচ্ছে সে উল্টো। কিছুক্ষণ বাদে শ্বাস টেনে বলল, মন্দিরা বাড়ি ছেড়ে চলে এসেছে ভাই, আমি এখন কি করব? সাদ অবাক হয়ে মন্দিরার মুখের দিকে তাকিয়ে আছে। বিছানার ওপর আসন গেড়ে বসে আছে মন্দিরা, শক্ত করে চোখ মুখ। দু হাতের মুঠিতে তার সিঁদুরের কৌটা, সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখা শাখা পলা একটা শাড়ি। ওরা এখন আছে ক্রক ব্রিজ এরিয়ার ওমরের মেসে। এখানে একা থাকে ওমর। সুব্রত থমথমে মুখ নিয়ে ধপ করে বসে পড়ল বিছানায়। মন্দিরা এবার মুখ খুলল, সুব্রতকে বলল, তুই যে বব্বেরার শাঁখা সিঁদুর রেডি করতে করতে আমার চিতা জ্বলতো। গরদান যেত বর্গার বগির নিচে। এত তাড়াতাড়ি মরার শখ নেই আমার, তাই ঝুমার বাবার দোকান থেকে বাকিতে এনেছি এসব। কাল গিয়ে টাকা দিয়ে দিস। সুব্রত এখনো অবধি একটা কথাও বলেনি মন্দিরাকে। এত বড় একটা অঘটন ঘটিয়েছে, তার উপর এসে থেকে বেয়াদবি করছে এই মেয়ে। এইবার সুব্রত মেজাজ হারিয়ে গর্জে ওঠে, এত বড় দুঃসাহস দেখালি, ভেগে এলি। অতিরিক্ত সিনেমা দেখার ফল এটা। এখন আমাদের এন্ডিংটাও সিনেমার মতো হবে। চিরদিনই তুমি যে আমার সিনেমার মতো। তোর ভাইয়েরা তোকে নিয়ে যাবে, আমাকে মেরে ধরে। 5 বছর পর তুই স্বামী সন্তান নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবি আমি চত্বরের ল্যাংটাও দাঁড়িয়ে আছি পাগল হয়ে, আর বিড়বিড় করে বলছি, বন্ধুরা তুই সেদিন এত বড় পুটকি চালাকি না করলে আজ আমার এই হাল হতো না রে। কথাটা বলে শেষ করতে পারল না সুব্রত। গালে পড়ল সাদের দানবীয় হাতের চড়। চড়ের শব্দে কেঁপে উঠল সবাই। নিশা এক কোণে দাঁড়িয়ে আছে বুকে হাত চেপে, কেঁপে উঠে পিছিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগে সাদের কাছে বায়না ধরেছিল এখানে আসবে বলে। ফাঁকা বাড়িতে সাদও সাহস করেনি ওকে একা রাখতে, বউকে নিয়ে এসেছে। সুব্রত মুখটা একটুখানি করে ফেললো, গালে হাত চেপে রেখে বলল, মারালি কেন? কথায় কথায় বাজে কথা বলিস কেন? একটু ভদ্র মতন কথা বলা যায় না ছোট লোকদের সামনে? সাদের ধমক শুনে তাজ্জব সকলে। নীলয় গোল গোল চোখে চেয়ে হতভম্ব গলায় বলল, এখানে ছোট কেউ? কথাটা শুনেই সবার দৃষ্টি একযোগে গিয়ে পড়ল ঘরের কোণে লাল শাড়ি গায়ে জড়িয়ে আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা নিশার দিকে। নীলয় দাঁত বের করে বলল, ও তোর বউ? আচ্ছা নিশামণি, আপুমণি, তুমি কান চেপে থাকো কিছুক্ষণ, বড়রা কথা বলছে। হ্যাঁ,
নিশা কি করবে বুঝতে না পেরে সত্যি সত্যি কান চেপে ধরল। ওর সরল আচরণে ওমর, নিলয়, আফসানা হাসছে পেট চেপে। সাদ ওদের থামতে ইশারা করে। মন্দিরাকে বলে। এখন বল কি হয়েছে? মন্দিরা হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠে বলে, কাল আশীর্বাদ করতে আসবে আমাকে। হঠাৎ? বড়দা, মেজদা আর ছোটদার গোপন পরিকল্পনা ছিল এটাই, আমাকে না জানিয়ে আশীর্বাদ ছেড়ে ফেলে আমাকে ঘরে আটকাবে। ছোট বৌদির পেট চেপে তথ্যটা বের করলাম। সাত, তুই তো জানিস আমার ভাইয়েরা কেমন, এছাড়া আর কোনো উপায় ছিল? সুব্রত নড়ে চড়ে উঠে বলল, তাই বলে চোরের মতো বিয়ে করব আমি, লুকিয়ে লুকিয়ে? তো চল বীরের মতো বিয়ে কর আমায়, সবার সামনে গিয়ে দাঁড়িয়ে সিঁদুর পরিয়ে দে, আসে সেই হ্যাডাম। তাই আমি ম্যানেজ করেছিলাম তো, মাকে সকালে মানালাম। মা বড় মামাকে আনছে জালকাঠি থেকে, মামার এসে ঠিক ম্যানেজ করবে বাবাকে। বাবা মামাকে প্রচুর ভয় পায়। এ কথা শুনে মন্দিরার কান্নার বেগ বেড়ে যায়। ঝাপসা চোখে সাদের দিকে তাকিয়ে বলে, যে ছেলে আজ বিয়ে করলে কাল বাচ্চা দেবে, সেই ছেলে নিজের প্রেমিকার কথা বাবাকে জানাতে মামু ধরে আনে ঝালকাঠি থেকে। সাদ, তুই বলদটাকে তুই একটু তোর পা ধোয়া পানি খাওয়াতে পারলি না? এভাবে একসাথে এত বছর থেকে করলি কি? পরিস্থিতি বেগতিক। সুব্রত এহেন অপমান নিতে না পেরে লাফিয়ে গিয়ে মন্দিরার চুল ধরে টানলো, দাঁতে দাঁত চেপে বলল, তুই একবার বিয়েটা হতে দে ফাজিল, তারপর তোকে বোঝাচ্ছি কোথায় কোথায় আমাকে অপমান করার শোধ তুলবই তুলব। মন্দিরাও ফুঁসে উঠে খামচে ধরল সুব্রতর হাত। দুজনে মারামারি লেগে যাওয়ার আগে নিশা আর আফসানা গিয়ে টেনে ধরল মন্দিরাকে। সাদ একাই টেনে আনলো সুব্রতকে। ওমর মাথায় হাত দিয়ে বসে পড়ল, চাপা স্বরে চেঁচিয়ে বলল, হ্যাঁ, তোরা দুজনকে মেরে এখানে সই দিয়ে যা। আমরা ট্রলি ভরে দুটোকে বাড়িয়াল পাড়ায় চিটা খোলায় পাঠিয়ে দেবো। চিল, প্যারাথিস না। সাদ বসলো একটা চেয়ারে। কি করবে আসলেও বুঝতে পারছে না। বারবার তাকাচ্ছে সুব্রতর দিকে, তাকাচ্ছে মন্দিরার দিকে। ক্রমশ জলদ গম্ভীর হয়ে উঠছে ওর সরল সুদর্শন মুখটা দুই বন্ধুকে দেখে। এই দুজনকে আলাদা হতে সাদ কখনো দেবে না। ওদিকে মন সায় দিচ্ছে না ওদের দুজনের বিয়েটা এভাবে লুকিয়ে দিতে। ওরা কোনো অপরাধ করেনি, ওদের বাল্যকাল থেকে ভালোবাসাটা সুন্দর একটা বিয়ের ডিজার্ভ করে। সাদের মাথায় জট লেগে যাচ্ছে এসব ভাবতে ভাবতে। কিছুক্ষণ নিজের চুল টেনে সুব্রতকে বলল, তোর মত কি, এভাবেই বিয়ে করবি? সুব্রত মুখটা কাঁচুমাচু করে বলে, আর কোনো উপায় আছে? এখন ওকে বাড়িতে ফিরতে দিলে তো ও পিস পিস হবে। ওকে কেটে ডিসি অফিসের ডিগিতে ভাসিয়ে দেবো, আর আমি হব বিধুবাবু। সাত কপাল কুঁচকে ফেলল। বিধুবাবু কি? অবিবাহিত অবস্থায় যে ছেলে বিধবা হয় তাকে বিধুবাবু নাম দিলাম আমি। এরপর আমিও খুন হয়ে মরে গেলে তোরা বাংলা একাডেমিকে একটা আবেদন করিস তো, এই শব্দটা ওনাদের পছন্দ হতে পারে। বিধুবাবু মানে যে পুরুষ বিয়ের আগে বিধবা হয়ে যায়। আলমারি থেকে বেগুনি রঙের মসলিন সুতির শাড়িটা নামাতে গিয়ে নাফিয়া টের পেল ওর আঙুলগুলো ভীষণ কাঁপছে। সেই কাঁপুনি ক্রমশ ঠাঁই পাচ্ছে ওর শিরা উপশিরা প্রতিটা অস্থি মজ্জায়। সবসময় এমন হয়। শাহিদের জন্য সাজতে গেলে ওর প্রতিবার ভীষণ শিরশির অনুভূতি হয়। একদম নতুন বউয়ের মতো লজ্জা পেতে থাকে ভেতরে ভেতরে। 2 বছর ধরে তো শাহিদ কোচিং সেন্টারের জন্য আসতে পারে না বরগুনাতে। সপ্তাহ শেষ হলে আগে প্রতি সপ্তাহে আসতো নাফিয়া বরগুনাতে থাকলে। বৃহস্পতিবার রাতটা হতো নাফিয়ার কাছে স্বর্গীয় কোনো রাত। প্রতি সপ্তাহ ছটফট করতো এই বৃহস্পতিবারের জন্য। সেজে গুজে বসে থাকতো নিজের যা কিছু আছে সেটুকু নিয়ে। স্বামী কাছে এলে নিঃশেষে নিংড়ে দিয়ে দিত সেবা, আদর, যত্ন, হাতের বানানো খাবার আর নিজেকে পুরোটাই। এখনও এমন অনুভূতি হচ্ছে। সপ্তাহ আগেই দেখা হয়েছে, তবুও মনে হচ্ছে কতদিন পরে সান্নিধ্যে যাবে। নববধূর মতো লজ্জা পেলে উচ্ছ্বসিত ওর মন। আলমারি খুঁড়ে সব থেকে বড় গলার শাহিদের পছন্দের ব্লাউজ বেছে হাসতে লাগলো একা একা। শাহিদ বিছানায় শুয়েছিল। ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে নাফিয়াকে বলল, হাসছো কেন? নাফিয়ার হাসির আওয়াজ জোরালো হয়। পেট চেপে কিছুক্ষণ হেসে বলে, এই বাড়ির লক্ষ্মী বড় বৌমা, যার মাথা থেকে কখনো ঘোমটা খসে না, সে স্বামীর মন ডাকতে কী সব পরে রাত্রিবেলা ঢং করছে, এটা ভেবেই হাসছি। শাহিদ উঠে এলো, এসে নাফিয়াকে ধরে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, আমি তো তোমাকে জোর করি না, বিরক্ত লাগলে বাদ দাও।
নাফিয়া এবার দারুণ আবেগী হয়ে পড়ল। ডান হাতের আঙুল দিয়ে শাহিদের চোখ ছুঁয়ে ছুঁয়ে দিয়ে বলতে লাগলো, আমাকে এভাবে দেখে তুমি যেভাবে মুগ্ধ হও, ওটা আমার দেখতে ভালো লাগে। এই সুন্দর দুটি চোখ, এই চোখ দুটোর সব মুগ্ধতা, সবটুকু কামনা মোহ কেবল আমার জন্য, এটা আমার দেখতে ভালো লাগে। শাহিদের মুখটা ফ্যাকাশে হলো হঠাৎ। শ্বাস আটকে নাফিয়া চোখের দিকে চেয়ে রইল। নাফিয়ার চোখে পানি, ধরা গলায় বলল, কত ভুগিয়েছো তুমি আমাকে, কত অবহেলা করেছো বিয়ের পর থেকে দিনের পর দিন। আমার কাছে কত অপশন ছিল আশ্রয় নেওয়ার, কত পুরুষ তাদের হাত বাড়িয়ে রেখেছিল আমার জন্য। আমি মনকে বুঝিয়েছি সবসময়, নাফিয়া তোর বিয়ে হয়ে গেছে, মানছি তোর স্বামী তোর দিকে মুখ ফিরিয়ে দেখে না, তাই বলে একটু ধৈর্য রাখবি না? বেটা মানুষের অমন একটু দোষ থাকেই, কবুলের ওপর সব কিছু নস্যি। ও আসবেই তোর কাছে, তুই একটু ধৈর্য রাখ, আল্লাহ তোর ধৈর্যের ফল দেবে। শাহিদ কথা হারিয়ে দাঁড়িয়ে আছে। নাফিয়া চোখ মুছে হেসে বলে, আমি না আসলে একটা বাচাল হয়ে গিয়েছি, খ্যাত মহিলাদের মতো। সেদিন অবন্তী বলল, নাফু তোকে দেখে মনেই হয় না তুই শিক্ষিতা, এত বকবক করিস কিভাবে আলতু ফালতু টপিক নিয়ে। শাহিদ নিশ্চুপ। নাফিয়া ওর দুই গাল ধরে বলল, কি হলো, চলো, শোবে না? শাহিদ নড়ে চড়ে উঠে চলে গেল বারান্দায়। তার পা মাথা আবার ছেয়ে গেছে অসহ্যকর অস্থিরতায়। নাফিয়া পেছন পেছন গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, চলো, আজ ঘুমাবো না, আজ গল্প করব। আচ্ছা, গিফটটা সুন্দর হয়েছে ভীষণ, সোনার এত দাম তবুও নিলে কেন? এই বরগুনা এসেছিল কেন হঠাৎ? শুধু বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে? আচ্ছা, গান শুনবে? গাইবো একটা। শাহিদ ঢোক গিলে অস্ফুটে বলে, গাও। নাফিয়া শাহিদকে ওভাবেই ধরে থাকে। গানের গলা বেশ ভালো নাফিয়ার। বিয়ের পর থেকে গান গেয়েছে শুধুমাত্র শাহিদের সামনে। বাড়ির লোকরা অবশ্য শুনে ফেলে কখনো কখনো। এই যেমন অসীম তালুকদার তার ঘরের বারান্দায় বসে পুত্রবধূর গান শুনতে পাচ্ছে, শাহিদকে গিয়ে শোনাচ্ছে, আমারও পরানো জাহাজান তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো জাহাজান। পাশাপাশি দুটো বারান্দা। নাফিয়ার গান শুনে অসীমের পাশ ঘেঁষে বসে হাসল শাহনাজ। স্বামীর হাতে হাত রেখে এবার অনুনয়ের ভঙ্গিতে বলল, বেয়ারা বকে যাওয়া ছেলেদের দিয়ে ভর্তি তালুকদার ম্যানশন আজ কতটা শান্তিময় দেখলেন? শুনুন না শাহেদের বাবা, সাদ আর ওর বউ এলে আরো দারুণ জমকালো হবে বাড়িটা, তাই না? ওদের আনবেন? অসীম চট করে আবার স্ত্রীকে দেখলেন, তবে দৃষ্টিতে এবার দরদ তার, নমনীয় স্বর আকুলতায় ভরা। শাহনাজের হাতটা আলতো করে ধরে বলে, বুক কি আমার পড়ে না শানু? তুমি ভাবলে কিভাবে? আমার ছেলেকে কষ্টে রেখে শাস্তি দিয়ে মনে বড় আনন্দ লাগছে আমার। তবে বাড়ি কেন আনছেন না ওদের? এমন কেন করছেন? অসীম স্ত্রীর কাঁধে হাত রেখে অভিমানের সুরে বললেন, ঘাড়ের একটা রগ এখনো বেঁকা ওই ছেলের, দেখেছো? ওই গুন্ডামির রাস্তায় উপার্জন করা টাকা নিয়ে গরম দেখাচ্ছে বাবার সাথে। আমি ওই টাকাগুলো শেষ হবার অপেক্ষায়, তারপর দেখবো ওই ছেলে বাবার কাছে না এসে কই যায়। স্বামীর কথায় আশ্বস্ত হন শাহনাজ। অসীম বলতে থাকে, কাল সকালে লুকিয়ে লুকিয়ে একটু হাঁসের মাংস আর রুটি পিঠা বানিয়ে দিও ওদের, আমি দেখবো না, চোখ বুজে থাকবো। শাহনাজ হেসে ফেললেন, এলিয়ে পড়লেন স্বামীর গায়ে। অসীম শাহনাজকে আগলে নিলেন। পাশের ঘর থেকে নাফিয়ার গান তখনও শোনা যাচ্ছে। শাহিদ ধরে রেখেছে নাফিয়াকে বুকের সাথে। নাফিয়ার চোখে পানি জমেছে আবার। গাইতে গাইতে আবার হঠাৎ আবেগী হয়ে পড়েছে মেয়েটা। শাহিদের শার্টের বুকের কাজটা খামচে ধরে গাইছে, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো জাহাজান। শাহেদ নির্নিমেষ দেখে চলেছিল নাফিয়াকে। এ অন্তরা শুনেই হুট করে নাফিয়ার মুখ চেপে ধরে বলল, গান গাইতে হবে না, চলো ঘুমাই। চোখ মুছল নাফিয়া, হেসে বলল, গলা খারাপ হয়ে গিয়েছে তাই না? আচ্ছা শোনো, একটা কথা তোমাকে বলিনি,
তোমার ওই কলিগ আছে না, প্রফেসর রওনক, উনি সেদিন আমাকে নক দিয়ে বললেন আমার সাথে নাকি ওনার কথা আছে। আমি যেন সময় করে ওনাকে নক দিই। মুখটা হঠাৎ পাংশু বর্ণের হলো শাহেদের, কপালে জমলো বিন্দু বিন্দু ঘাম। নাফিয়া বলতে লাগলো, আমি ওনাকে আমার ফ্রেন্ড লিস্টে নিয়েছি বলে তুমি মাইন্ড করেছো? আরে চিন্তা করো না, তোমার বইয়ের অমন বুড়ো লোকদের প্রতি ইন্টারেস্ট নেই। বলে খিকখিক করে হাসল নাফিয়া। শাহেদ নিজের অস্বস্তি লুকিয়ে ফেলে বলল, তুমি তাকে ব্লক করে দাও। ও মা, কেন? আগে শুনি উনি কি বলতে চান। না, ওনার চরিত্র বিশেষ সুবিধার না, তুমি সোজা ব্লক দাও। সে কি কথা? এটা অভদ্রতা না? শাহেদ রাগ দেখালো কিঞ্চিত, বলল, সেটা আমি বুঝে নেব, তুমি ওনাকে ব্লক দেবে মানে দেবে। নাফিয়া ফ্যাল ফ্যাল করে খানিক সময় চেয়ে থেকে হেসে ফেলল, জড়িয়ে ধরল শাহিদের গলা, আমোদের স্বরে বলল, এত পজিটিভনেস, বাবা। আচ্ছা, ব্লক দেব, খুশি? চুমুতে চুমুতে নাফিয়া ভরিয়ে ফেলল শাহিদের ঘাড়। কপটতা করা শাহেদ দাঁড়িয়ে রইল পাথরের মতো। আপাতত বউয়ের এসব আবেগ সে অনুভব করতে পারছে না। সে দুশ্চিন্তাগ্রস্ত, অল্পতেই ধরা পড়ে যাওয়ার ভয়ে। জানতে তো হবেই একদিন, কিন্তু এখনই নয়। রাত তখন 12:30টার বেশি। তালুকদার ম্যানশনের মেইন গেটে ধাক্কা পড়ল। বরগুনার কিছু মাতব্বর ধরনের লোক নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে মন্দিরার বাবা মৃণাল কর্মকার। তার সাথে আরও রয়েছে ওর 3 ভাই বিজন, সুজন, নির্ভীক, বেশ কয়েকজনের হাতে রামদা। হঠাৎ ঘুম ভেঙে বাইরে আওয়াজ শুনে শুরুতে ঘাবড়ে গিয়েছিল অসীম। তারপর গায়ে পাঞ্জাবি চাপিয়ে বাইরে নেমে অবাক গলায় মৃণালকে বলল, ভাই, এই রাতে কি খবর? এসব কেন? রাগে কাঁপছে মৃণাল, তবুও মেজাজটা যথাসম্ভব ঠান্ডা রেখে বলতে চাইল, অসীম ভাই, শর্টকাটে বলবো, হাতে বেশি সময় নেই। মন্দির আজ রাত 8টার দিকে বাড়ি ছেড়ে পালিয়েছে ওই সুরঞ্জিত রায়ের বজ্জাত ছেলেটার সাথে। এর পেছনে আপনার ছেলে সাদের হাত আছে। আপনি আপনার ছেলেকে ধমক দিন, ওরা কোথায় জানতে চান, নয়তোবা ফল ভালো হবে না। আমি ভুলে যাব আপনি আমার বাল্যকালের খেলার সাথী ছিলেন। অসীম কিছুক্ষণ তবদা মেরে দাঁড়িয়ে থাকলেন, পরপর বললেন, সাত তো আমতলার পার, ওর বাড়িতে খুব সম্ভবত। ওর বউ নিশামণি আছে সাথে। না, নেই, ওরা সেই বাড়িতে। খুঁজতে খুঁজতে গিয়েছিলাম গোটা বরগুনা, এই 3 ঘন্টায় তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। বাকি আছে শুধু অমর নামের ছেলেটার মেস বাসা। ওটা কোথায় আমরা এখনও জানতে পারিনি। আপনি জানলে চলেন আমাদের সাথে। পুরো ঘটনা শুনে অসীম নিঃশব্দে শ্বাস ফেললেন। এই ছেলে জীবনে শোধরাবে না। হতাশ অসীম, আবার আরও এক দফা হতাশ হলেন। নিস্তেজ গলায় বললেন, আমি যাব আপনাদের সাথে ওদের খুঁজতে। একটু দাঁড়ান, পাঞ্জাবিটা পাল্টে আসছি। অত রাতে শাহেদ নাফিয়ার ঘরের দরজায় আর কড়া নাড়লেন না অসীম। শাহকিকেও তুললেন না ঘুম থেকে। শাহনাজকে বলে একা একাই বেরিয়ে পড়লেন মৃণাল কর্মকারদের সাথে। রাত তখন 1টা প্রায়। বৃষ্টি থেমেছে তখন, মাঝে মাঝে শুধু মেঘ ডাকছে। ক্রোপ ব্রিজ এরিয়ার ওমরের এই মেস বাসার খবরটা অসীম জানেন। সবাইকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিকই, তবে মৃণালকেও বোঝাচ্ছিলেন, মৃণাল ভাই, আমার ছেলের বিচার না হয় করবেন, তবে একটা অনুরোধ, মন্দিরাকে উল্টো পাল্টা কিছু করবেন না। সুত্তম মেয়েদের গায়ে হাত তোলা অনুচিত। আমরা সবাই মিলে বোঝাবো। হাত থেকে রামদা সরান, অনুরোধ করছি। মৃণাল গম্ভীর হয়েই রইল। পাশ থেকে বিজন বলল, আমার শুধু আমার বোনকে নিয়ে চলে যাব চাচা, আপনি আপনার ছেলে আর সুরঞ্জিত রায়ের ছেলেটাকে সামলে নেবেন। দলে মৃণাল কর্মকারের সাথে অসীম ব্যতীত আরও ছিল মোল্লা ট্রেডার্সের মালিক জামিল মোল্লা, আরএস টাওয়ারের মালিক খুরশেদ আকন। সরিয়া মালতে দূর থেকে এই ভারিক্কি দলটা চোখে পড়ে যায় নিলয়ের। গলির এ মাথায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল সে। ওমরা সুব্রত গিয়েছে সুব্রতর মাকে আনতে। মিনতি দেবীকে 7 ফোন করে সবটা জানাতেই দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সুব্রতর বাবা আপাতত বাড়িতে নেই। নিলয় সবাইকে দেখে বুক চেপে ধরে লুকিয়ে যায় চট করে। মিউনিসিপ্যালিটির ভ্যানের আড়ালে দাঁড়িয়ে শিগগির কল দেয় সাদের ফোনে। ওপাশে সাদ বসে বসে ফ্যাকাশে মুখা মন্দিরাকে দেখছিল। পালিয়ে বিয়ে করা নিয়ে কত উচ্ছ্বাস দেখা যাচ্ছে মেয়েটার মাঝে। শাখার সিঁদুর আর বেনারসি নিয়ে রীতিমতো লাফাচ্ছে। এই অবস্থায় বুঝতে পারছে না সামনে ঠিক কতটা ভোগান্তি আছে ওদের কপালে। বন্ধু দুটিকে কোনোরূপ ভোগান্তি পোহাতে দিতে নারাজ সাদ। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। কি করবে? বাড়ি পৌঁছে দেবে মন্দিরাকে, নাকি বিয়ে দিয়ে দেবে? এমন সময় ফোনে নিলয়ের সতর্কবার্তা শুনতে পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো সে। চট জলদি গিয়ে মেসের দরজাটা আটকে চাপার স্বরে আদেশ দিল মন্দিরাকে,
লুকা, শিগগিরই লুকা। লুকাবো মানে কেন? তোকে লুকাতে বলছি স্টুপিড। বিজন ভাই আসছে, সাথে মিনাল কাকা। মন্দিরার আত্মা উড়ে যাওয়ার উপক্রম, ছোটাছুটি শুরু করে দিয়েছে এক প্রকার। আফসানা গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দিয়ে বলল, মন্দিরা আয়, এখানে লুকাই। আতঙ্কিত নিশাও ভয় পেয়ে সেও লুকাতে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। ঠিক তখন টের পায় সাজ শক্ত করে ধরে রেখেছে ওর হাতটা। নিশা জিজ্ঞাসাসূচক দৃষ্টি দিতেই ঠান্ডা গলায় বলল, তুমি থাকো, কাজ আছে। নিশা জানতে চাইবে কি কাজ, তার আগেই বাইরে করাঘাত পড়ল। দরজা যেন ভেঙে ফেলবে। নির্ভীক চেঁচিয়ে যাচ্ছে, সাত, দরজা খোল। খোল বলছি, ভালোই ভালোই বলছি খোল। সাদ হঠাৎ এক কাণ্ড করে বসলো। মিছিমিছি হাই তুলে ঘুম ঘুম কণ্ঠে বলল, কে, নির্ভীক নাকি? কি হয়েছে এত রাতে? কি হয়েছে? মন্দিরা কই? মন্দিরা কই আমি কিভাবে জানবো? ওটা না তোদের জানার কথা। যা তো, ঘুমাচ্ছি, বিরক্ত করিস না। সাত, তুই দরজা খোল। তুই এখানে কি করছিস? কি করছি? বউ নিয়ে ঘুমাচ্ছি। কথাটা সাদ সহজভাবে বললেও চমকায় নিশা। পরপর লজ্জায় ছেয়ে যায় মুখটা, গুটিয়ে যায়। অসীম তখনও মুখ খুলছেন না, ডাকছেন না ছেলেকে। তিনি এই ছেলের স্পর্ধা দেখছেন। বাকিটা বিব্রত হয়ে চুপ থাকলেও নির্ভীক চেঁচিয়ে ওঠে, ফাজলামি? তুই নিজের ঘর বাড়ি রেখে বউ নিয়ে এখানে এসে ঘুমাচ্ছিস? এটা আমাদের বিশ্বাস করতে বলিস? কেন, বউ নিয়ে শুধু বাড়িতেই ঘুমাতে হবে? অন্য কোথাও ঘুমানো যাবে না? আমার বউ, আমি প্রয়োজনে তাকে নিয়ে উগান্ডায় গিয়ে ঘুমাবো। তুই আঙ্গুল তোলারকে বিয়ে কর, তারপর তোর বউকে নিয়ে গড়াগড়ি কর, নাকি করবি তোর ব্যাপার। আমি তো বলতে যাব না কিছু। এবার বিজন মুখ খোলে বলে, সাদ, ফাজলামি না করে দরজা খোল। ভাইয়া সিরিয়াসলি, আমি আর আমার ওয়াইফ সময় কাটাচ্ছি এখানে। আপনারা এসে রীতিমতন অভদ্রতা আমি করে যাচ্ছেন। যদি দরজা খোলার পর প্রমাণিত হয় এখানে মন্দিরা নেই, তবে কিন্তু আমি খুব খারাপ আচরণ করব। এবং কি আচরণ সেটা আশা করি আপনারা আন্দাজ করতে পারছেন। মন্দিরা সম্ভবত ওর কোনো আত্মীয়র বাড়িতে এভাবে পালিয়ে যাওয়া মেয়ে না। সাদের ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য থমকায় সকলে, কিন্তু মৃণাল বলে ওঠে, তুমি দরজা খুলো সাদ। যদি আমরা ভুল হই তবে ক্ষমা চেয়ে যাব, আমাদের দেখতে দাও। সাদ লম্বা একটা শ্বাস ফেলে মুখটা সহজ করার চেষ্টা করলো। পরপর নিশাকে হ্যাচকা টানে টেনে নিল কাছে। নিশাকে অবাক হবার সময়টুকু না দিয়ে হাত দিয়ে এলোমেলো করে দিল নিশার কয়েক গাছের চুল। শাড়ির আঁচল টেনে মাথা ঘোমটা দিল। পরপর কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলল, গিয়ে দরজা খুলবা, সবাইকে সুন্দর করে সালাম দেবা, একটুও ঘাবড়াবা না। নিশা ভারী লজ্জা পাচ্ছে লোকটার স্পর্শে। রোবটের মতো নাড়ে মাথা। সাদ ওকে ছেড়ে তৎক্ষণাৎ গিয়ে বিছানায় রাখা মন্দিরার জিনিস কাঁথা দিয়ে ঢেকে দিয়ে নিজেও উঠে বসে কাঁথা জড়ায় গায়ে। ভাবটা এমন যেন ও ঘুম ভেঙে বিছানায় হেলান দিয়ে বসেছে। নিশা দরজা খুলে দিতে বাইরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে ভীষণ চমকে ওঠে। লাল টুকটুকে আদুরে দেখতে একটা বউ তাদের সামনে। সবাই চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে। নিশা সাদের কথা মতো সালাম দিয়ে বলল, আসুন ভেতরে। তখন হম্বিতম্বি করলেও এখন কারো সাহস নেই দম্পতির ঘরে ঢুকে চূড়ান্ত অভদ্রতা করার। দ্বিধা নিয়ে দাঁড়িয়ে থাকে সকলে। সাদ বাঁকা হাসে। পরপর উঠে এসে দরজায় দাঁড়াতেই অসীমকে দেখে একটা ধাক্কার মতো খায়। ও জানতো না অসীম আছে এখানে, নিলয় বলেনি ওকে। বাবাকে দেখে কথা হারায় সাদ। মৃণাল কর্মকার ছেলেদের বলেন, আচ্ছা চলো এখান থেকে, মন্দিরার মামা বাড়ি গিয়ে খুঁজি। চলো চলো। সবাই এক এক করে চলে গেলেও নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে থাকে অসীম। সাদ অজানা কারণে 2 দফা ঢোক গিলে বাবাকে বলে, ভেতরে আসেন আব্বু। অসীম ছেলের দিকে তার দৃষ্টি স্থির রেখে ভেতরে ঢুকলেন। সাদ দরজা আটকে দিল। অসীম তাকালেন নিশার দিকে, বললেন, স্বামী শেখানোর অভিনয় না করে চুপচাপ মন্দিরাকে ডেকে আনো ওয়াশরুম থেকে। নিশা চমকে উঠে স্বামীর দিকে তাকায়। সাদও শুকনো হেসে চোখ দিয়ে ইশারা করে মন্দিরাকে আনতে। নিশা ছুটে যায়। সাদ হাঁফ ছেড়ে বাবাকে কিছু বোঝাতে যাবে, তার আগে অসীম প্রকাণ্ড এক চর বসায় ছেলের গালে। দাঁতে দাঁত চেপে বলে, এভাবে বাড়ির বউয়ের সম্মান রাস্তার লোকজনকে দেখিয়ে বেড়াও, জানোয়ার কোথাকার। সাদ গালে হাত চেপে নির্বাক তাকিয়ে আছে বাবার দিকে। অসীম দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন, এই থাপ্পড়গুলো আমি কোনো সঠিক সময়গুলোতে দেইনি। এটা ভেবে হাত কেটে ফেলতে ইচ্ছে করছে আমার সব সময়। আমি একটা মেরুদণ্ডহীন পিতা,
যখন যেটা করা দরকার তখন সেটা কোনোভাবেই করে উঠতে পারি না, সেজন্য 2014 সাল থেকে ভুগছি তোমায় নিয়ে। আব্বু, লেট মি এক্সপ্লেইন। আপনি বিষয়টা যত নেগেটিভ দেখছেন, এটা কি উচিত? পরিস্থিতি বিবেচনা করবেন না? মন্দিরাকে পেলে পিস পিস করে ফেলতো, আপনি পারতাম থামতে? সেজন্য নিজের বউকে ব্যবহার করবে, আমার বাড়ির বউকে? এমন জায়গার একটা ফাঁকা মেশে তাকে আনতে হলো, তাকে দিয়ে দরজা খুলিয়েছ, বেয়াদব ছেলে, বিবাহ করেছ। বিবাহর মানে বোঝো? পকেট ভর্তি টাকা আছে বলে, তাকে ভাত কাপড় কিনে দিতে পারবে বলে ভেবেছো তুমি লায়েক? তুমি একটা বর্বর যে নিজের স্ত্রীকে এভাবে সস্তা বানায়। সাদ ভীষণ হতাশ বাবার রাগ দেখে ঠান্ডা গলায় বলতে চাইলো, আব্বু একটু বুঝুন। আচ্ছা আব্বু, আমি আর নিশামণি যদি এই মেসে না থেকে আমাদের বাড়িতে থাকতাম, তবুও কিন্তু ওরা এমন অভদ্রতামি করতে যেত সন্দেহর বশে। আমার জবাব এমনই হতো। সেটা আপনার কাছে অনুচিত লাগলেও কিছু করার নেই। দোষটা আমার ঘাড়ে না চাপিয়ে পরিস্থিতির ওপর চাপান। নিশাকে সামনে এনেছি কারণ ওদের লজ্জা দেওয়ার প্রয়োজন ছিল, নয়তো ওরা এখানে থাকলে কি হতো তা আপনি জানেন। আব্বু, আমি জানি আমার বউয়ের মূল্য কতখানি, এবং আমি ছোট বাচ্চা নই যে খেলা করব এসব নিয়ে। হ্যাঁ, আমার বউ, সাদের বউ। খবরদার, অসভ্যের মতন চেঁচাবে না। তোমার এই অযৌক্তিক সাফাই নিজের পকেটে রাখো। পরিস্থিতির দোহাই নিয়ে রীতিমতো সার্কাস শুরু করেছো বাড়ির বউ নিয়ে, আঝাত কোথাকার। ওকে এখানে আনার কি প্রয়োজন ছিল? বাড়ির বউকে এখানে টানার কি প্রয়োজন ছিল বলো? ও বাড়িতে একা থাকতো, আমি ছাড়ার কে আছে ওর? অসীম তালুকদার হঠাৎ তার বিধ্বংসী রাগটা দপ করে নিভিয়ে তাকালেন সাদের দিকে। সাদের অস্থির লাগছিল বাবার কাছে আরও এক দফা ছোট হওয়াতে। আজ কোনো রাগ ঢাক না রেখে সরাসরি বলে, আচ্ছা সরি আব্বু, এমনটার হবে না। হয়তো বিকল্প ছিল, তবে পরিস্থিতিতে এর বেশি ভাবতে পারিনি। সরি। ওকে নাও, সরি আপনার বাড়িতে বউয়ের মান খোয়ানোর জন্য। অসীম অবাক হয়ে চেয়ে রইলেন ছেলের দিকে। তার জানাশোনা স্বাদের সাথে এই স্বাদের মিল নেই। তার পরিচিত স্বাদ কখনোই এভাবে ভুল স্বীকার করে নিত না, কখনো মাথা নোয়াতো না অকাজ করে। উল্টো বর্বরের মতো তাচ্ছিল্য ভরা হাসি হাসত। আজ সেই স্বাদ ক্লাস 10-এ পড়ুয়া সরল কিশোর যেন। ভুল করে বল ছুড়ে অন্যের জানালার কাজ ভেঙেছে, চট করে বাবাকে সরি বলে দিয়েছে। গলা খাঁকারে দিলেন অসীম, আমতামতা করলেন, যাগ্গে, মনে রাখবে সব পরিস্থিতিতে যদি প্রাণ সংশয় নিয়ে দাঁড়িয়ে থাকো, স্ত্রীর সম্মানের সাথে কোনোরূপ কম্প্রোমাইজ না। সাদ বাধ্য ছেলের মতো তাৎক্ষণিক জবাব দিল, জি আব্বু। ছেলের বাধ্যতা, নমনীয়তা, সভ্য বুঝ তার আচরণ হঠাৎ গলিয়ে দিচ্ছে অসীমকে। অবাক হতে থাকলেও শান্তি শান্তি পাচ্ছেন। উৎসাহী গলায় বললেন, এখন বলো কি সমস্যা? আব্বু, আপনার হেল্প দরকার আমার। জানি আপনি রেগে আছেন, কিন্তু এই হেল্পটা করতেই হবে আমাকে। অনুরোধ। হেল্প? জি, মন্দিরাকে নিয়ে এখন আপনি আর আমি যাব ওদের বাড়িতে। আপনি আম্মুকে ডেকে নিন। আমার আসলে মন সায় দিচ্ছে না ওদের বিয়েটা এভাবে দিতে। চলেন মন্দিরাকে রেখে ঠান্ডা মাথায় বুঝিয়ে আসি আমরা। সুব্রতর বাবা হয়তো ম্যানেজার হয়ে যাবে, আমরা চেষ্টা করি মন্দিরার ফ্যামিলিকে ম্যানেজ করতে। অসীম বেশ অবাক, বিড়বিড় করে বলে, তাহলে এইমাত্র এত নাটক করলে কেন? দিয়ে দিতে মন্দিরাকে ওদের হাতে, আমি অবশ্যই বোঝাতাম। এইমাত্র এই নাটক করতে হয়েছে আপনাদের সাথে আসা ওই বাইরের লোকগুলোর জন্য। আপনি কোন আক্কেলে তাদের সাথে আনলেন এটা মাথায় ঢুকছে না। মন্দিরাকে এখন পেয়ে গেলে ওরা কি কেচ্ছা করতো কোনো আইডিয়া আছে? দাঁত কেলাচ্ছেন দেখেননি? নিশামণি আর আমি স্বামী স্ত্রী, আমাদের নিয়ে এখন কেচ্ছা রটাতে পারবে না। ওই মৃণাল কাকার মাথায় আসলে বুদ্ধি নেই। এই পরিস্থিতিতে ওই লোকদের ভরসা করে, ওই আরএস টাওয়ারের মালিককেও আর ওই মোল্লাকেও। তা ঠিক বলেছ, মৃণালের ওদের ভরসা করে আনা উচিত হয়নি। ওদের মুখ দেখে মনে হচ্ছে ওরা মজা পাচ্ছে। সবাই আসলে মজা নেওয়ার জন্যই উত পেতে আছে, ও বুঝতে পারছে না। তবে বাবা হলে বুঝতো। এই পরিস্থিতিতে অত মাথা কাজ করে না। সাদ চোখ নামিয়ে চুপ হলো আবার। অসীম ছেলেকে সরু চোখে দেখে অবিশ্বাস্য সুরে বললেন, কি ব্যাপার, তুমি এত ওদের পরিবার মানিয়ে বিয়ে দেওয়ার পক্ষে যে, অথচ নিজের বেলায় বাপের অনুমতি তো দূর,
বাপকে একবারও বলে দেখার প্রয়োজনও বোধ করনি? সাদ নিঃশব্দে শ্বাস টেনে বলে, সত্যি বলতে আপনি তখন কোনোভাবেই রাজি হতেন না, আর ওই মুহূর্তে আমার বিয়ে করাটা দরকার ছিল। ওর বোনের উপর ভীষণ রাগ উঠেছিল, সেই রাগ থেকেই তাড়াহুড়ো করেছি। বাহ, ভালো যুক্তি। ওর বোনের ওপর তোমার যে কারণেই রাগ উঠুক, সে কিন্তু তোমার গুরুজন, নিশার অভিভাবক ছিল। তার অনুমতি দরকার না হলেও তাকে জানিয়ে বিয়ে করে তাকে একটু সম্মান করতে পারতে। নিশাকে এতদিন দেখে শুনে কিন্তু সে রেখেছে। নিজের বিয়ের সময় গুরুজনকে পাত্তা না দিয়ে এখন খুব সাধু সাচ্ছ যে, আমাকে না বলো অন্তর ওর বোনের কাছে ওর হাত চাইতে পারতে। সাদ চেয়ে রইল বাবার মুখে কিছু পল। এখনো গাল জ্বলছে ওর। চটটা ভালোই জোরালো ছিল। আঙুলের ডগায় গালটা ঘষে বলল, সেই জন্য আপনি আছেন। আমি শুধু বিয়েটা করেই এগিয়ে রেখেছি। হাত পা চাওয়াচাওয়ি আপনার রাগ পড়লে একদিন গিয়ে করবেন। আপনি জানেন এত ধন্না দিতে আমি পছন্দ করি না। মেয়েটাকে বিয়ে করার ছিল, করেছি। হাত পা চাইতে সমবয়সী এক মেয়েকে মুরব্বি মানে তার পা ধরে ঝুলে পড়া, ওটা আমার সাথে চায় না। ছেলের ফাজলামি ধরনের কথা নির্বাক দাঁড়িয়ে থাকে অসীম। কিছুক্ষণ ওভাবে কাটে। সাদ বলে, কি এভাবে কি দেখেন? আমি জানি রাগ পড়লে আপনি অবশ্যই যাবেন, বড় করে অনুষ্ঠান পাতিয়ে বাড়ির বউ ঘরে তুলবেন। এসব বলতে তো লজ্জা নেই। মন্দিরাকে নিয়ে নিশা এসে কক্ষের এক কোণে দাঁড়িয়ে পড়ে। তখন সাদ গাল থেকে হাত নামিয়ে বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে আর চোখে নিশাকে দেখে। মনে মনে বাবাকে ধন্যবাদ দেয় চটটা বউয়ের সামনে না দেওয়ার জন্য, নয়তো মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত। যে ছেলে 27 বছর বয়সে বাপের হাতে চর খায়, তাকে বউ খুব একটা মান দিয়ে কথা বলতে চাইতো না। অসীম 2 মিনিট কিছু একটা ভাবলেন। দেখলেন মন্দিরার কেঁদে কেঁদে লাল হওয়া মুখটা। পরপর বললেন, মেয়ে ভেগে গিয়েছে, এটা অনেক কষ্টের ব্যাপার, লজ্জার ব্যাপার একজন বাবার কাছে। সে তোমরা যতই স্বাধীন আর আধুনিক হও না কেন, তোমাদের বুঝতে হবে তোমাকে এখন আমি তোমার মামা বাড়ি রেখে আসব। তারপর তোমার বাবার কাছে খবর পাঠাবো, যাতে সবাই জানে তুমি বিয়েতে অমর। তাই রাগ করে মামা বাড়ি চলে গিয়েছো, অন্য কোথাও না। মন্দিরার মুখ জুড়ে দ্বিধা খেলা করে। হঠাৎ কেঁদে দিয়ে লাজ লজ্জা ভুলে বলে, আঙ্কেল সুব্রতকে সত্যি পাবো আমি? অসীমের ভারী খারাপ লাগলো মেয়েটির কান্না। বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা বড়ই অদ্ভুত ব্যাপার স্যাপার। অসীম ওসব কিছু বোঝে না। তার জীবনে তার একমাত্র ভালোবাসা ছিল তার বিয়ে করা স্ত্রী। সম্পর্কে শাহনাজ ছিল অসীমের এক সহপাঠীর বোন। গরমের এক ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন 21 বছরের ভার্সিটি পড়ুয়া অসীম। ও বাড়ির মেয়েগুলো খুব ঘরকুনো ছিল। বন্ধু 13 বছর বয়সী সদ্য যৌবনে পা রাখা রূপবতী সব থেকে ছোট বোনটাকে ভুল করে পুকুর ঘাটে স্নানরত অবস্থায় দেখে ফেলেছিল এক দুপুরে। এই দুর্ঘটনায় মেয়েটা মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে ফেলেছিল। নিছক একটি দুর্ঘটনা হলেও অপরাধবোধ সারা রাত ঘুমাতে দেয়নি অসীমকে। পরদিন ভোরেই তালতলি থেকে বরগুনা এসে বাবার কাছে অনুরোধ করেছিল বিয়ের প্রস্তাব নিয়ে বন্ধুর বাড়িতে যেতে। সে বিয়ে করতে চায় ও বাড়ির সব থেকে ছোট কন্যা শাহনাজকে। শাহনাজ খুব ছোট ছিল তো, বিয়েতে মত দিয়েছিল না শুরুতে, কিন্তু অসীমের প্রস্তাব পেয়ে ও বাড়ির লোকগুলো হাতে চাঁদ পেয়েছিল। আর্থিক ও সামাজিক অবস্থানের দিক থেকে অসীমরা ছিলেন ভীষণ উঁচু। শাহনাজের দাদি নানি রেগে ধমকে নাতনির মত নিয়েছিল। সবার মত নিয়ে বিয়ে হলো। বাসর রাতে অপরিচিত মেয়েটির সামনে যেতে ভীষণ লজ্জা পাচ্ছিল অসীম, কিন্তু সাহস করে যখন ঘুমটে তুলেছিল লজ্জা রাঙা চাঁদ মুখ দেখে অসীম টের পেয়েছিলেন তিনি এই মেয়েকে ভালোবাসেন। এই মুখটার জন্য দুনিয়া উলটপালট করতে পারবেন তিনি। এই মুখটা দেখেই বাঁচতে পারবেন বাকিটা জীবন। প্রেম ভালোবাসার সংজ্ঞা অসীম জানতেন না। বাসরাতের ওই পবিত্র মিলনে অসীম বুঝে গিয়েছিলেন তিনি স্ত্রীর প্রতি এই মুহূর্তে যেই দরদ মায়া আগ্রহ টান আকর্ষণ অনুভব করছেন, এটাই সম্ভবত ভালোবাসা, আল্লাহ তাআলা স্বীকৃত ভালোবাসা। এই ভালোবাসাবাসী হতে কোনো কারণ লাগে না। কবুল বলার পরে আপনা আপনি বুকে জড়ো হতে থাকে এই ভালোবাসা। আজকালকার এইসব প্রেম ভালোবাসার বিরুদ্ধে অসীমের কোনো মন্তব্য নেই। তার মন্তব্য তো আর দুনিয়ায় চলবে না। তিনি যদি বলে, ওরে তোরা এসব বিয়ে আগে করিস না, কোনো নিশ্চয়তা আছে এই অহেতুক সম্পর্কগুলির? অযথা মন ভাঙবে, জীবনে অস্থিরতা বাড়বে। বিয়ের পরে সঙ্গীর জন্য জমিয়ে রাখে সব। কেউ কি মানবে অসীমের কথা? তার চেয়ে যে যেমনটি করে ভালো থাকে করুক।
অসীম শাহিদের প্রেমেও আপত্তি জানাতো না যদি না ওই মেয়ে হিন্দু হতো। যদিও মেয়েটি চেয়েছিল মুসলিম হবে, তবে অনেক মুসলিমকে অসীম দেখেছেন যারা স্বার্থের জন্য মুসলিম হয় নামে মাত্র, লুকিয়ে লুকিয়ে লক্ষ্মীর মূর্তি রাখে সাথে। নিজের ছেলের জীবনে এই অনাচার মেনে ছেলেকে কোনো অনিশ্চয়তা পাঠাতে পারতেন না অসীম। ওমরের মেসের দরজায় তখন কড়া নাড়ে কেউ। সাদ গিয়ে দরজা খুলে দেখে মিনতি দেবী দাঁড়িয়ে আছে, পাশে সুব্রত, পেছনে দাঁড়িয়ে আছে ওমর নিলয়। সুব্রতর মুখটা ভীষণ খুশি খুশি, বলল, সাদ মাই মুহূর্তে বিয়েতে মত দিয়েছে, আমি পুরোহিত ধরবো। সাদ বাবার দিকে তাকালো, অসীমের শান্ত মুখ। দৃষ্টি ঘুরিয়ে আবার বন্ধুকে দেখলো সাদ, বলল, না, তোদের বিয়ে এভাবে হবে না, তোদের দুজনের অভিভাবকের সামনেই হবে। রাত্রের সময় তখন 3টা। মন্দিরাকে বড়ইতলা ওর পিস্তত মামার বাড়িতে পাঠিয়ে অসীম খবর পাঠালেন মৃণাল কর্মকারের কাছে। ওই অত রাতেই সাদ গিয়ে তালুকদার মেনশনে উঠল। শাহনাজকে নিতে এসেছে সে। মন্দিরার মায়ের মানসিক পরিস্থিতি কেমন তা জানা নেই কারো। এমত অবস্থায় একজন মহিলা মুরব্বী প্রয়োজন বৈঠকে। সাইড টের পেল বাইরে শব্দ হয়েছে, সাদের গলাও টের পেল। উঠবে বলে চোখ খুলে দেখলো বুকের ওপর লেপ্টে শুয়ে আছে নাফিয়া। মাথাটা আলগোছে সরিয়ে বালিশে রেখে দীর্ঘ সময় অপলক চেয়ে থাকলো। চেহারায় একটা ভারী ভাব এসেছে নাফিয়ার, পূর্ণবয়স্ক নারী বলে, তবে এই রূপটা আরও বেশি স্নিগ্ধ নাফিয়ার। সেই তরুণী নাফিয়ার মুখটা হঠাৎ চোখের সামনে ভেসে উঠল শাহিদের, ঝলমলে সেই মুখটা। অসীম তালুকদার জোড়াজুড়ি করে বিয়ে ঠিক করেছিলেন 8 নম্বর ইউনিয়নের হাওলাদার বাড়ির এক এতিম মেয়ের সাথে। কাকার কাছে মানুষ সে মেয়ে নাকি আবার ঢাকা ভার্সিটিতে পড়ে, শাহিদের চেয়ে 5 বছরের ছোট। বিয়ের আগে একদম পাত্তা দিয়ে দেখেনি শাহেদ মুখটা যদিও, তবে বাবার কসমের বিরুদ্ধে যাওয়ার মানসিক ক্ষমতা শাহিদের ছিল না। চুপচাপ বিয়ে করলো, পাত্রের সাথে কথা বলল না। খালাদের কাছে শুনেছিল পাত্রী নাকি বেজায় লাজুক, বেজায় সরল। এই বিয়েতে খুব খুশি সে। শাহিদ ভীষণ সুন্দর, লম্বা চওড়া, সুঠাম পুরুষ। তার উপর অসীম আর শাহনাজের অমায়িক ব্যবহার দেখে সরল নাফিয়া খুশি হবে এটাই স্বাভাবিক। কিন্তু বেশিক্ষণ ওই খুশি নাফিয়ার থাকেনি। বাসর রাতে শাহিদ বলে দিল, একজনকে প্রচণ্ড ভালোবেসেছিলাম আমি, তোমাকে মানতে একটু সময় লাগবে, আদৌ মানতে পারবো কিনা জানি না, ক্ষমা চাইছি, বুঝতে পেরেছো? বেনারসি পরনে ঝলমল করতে থাকা অপ্সরার ন্যায় নাফিয়ার কালো হয়ে যাওয়া মুখটা তখন দেখেছিল শাহিদ। কাঁদেনি নাফিয়া, দীর্ঘ সময় নীরবতা পালন করে শুধু মাথা নিচু করে নিষ্প্রাণ গলায় জবাব দিয়েছে, জি, বুঝতে পেরেছি। এরপর কত অবহেলা! একটা হালাল সম্পর্কে একজন স্ত্রীকে তার হক দিতে কত অবহেলা করেছে শাহিদ। তার ইয়ত্তা নেই। কত সরল সুন্দর মেয়েটিকে একজন স্বামী হয়ে সব সময় কতবার যে অস্তিত্বহীনতায় ভুগিয়েছে তার ইয়ত্তা নেই। মেয়েটা শুধু চুপচাপ গৃহস্থালির কাজ করে যেত, পড়তো। অবশ্য ঢাকা গিয়ে ক্লাস করতো না, কোভিডের জন্য বিশাল ছুটি ছিল তখন তার শিক্ষার্থী জীবনে। তবে এর মাঝে একদিন শাহিদের বুকে ঠাঁই হয়েছিল নাফিয়ার। ঝড়ের এক রাতে জ্বরাক্রান্ত নাফিয়া প্রলাপ বকেছিল কেঁদে কেঁদে, বলেছিল, তালাক নিতে পারছি না আমি, আমার ওই সাহস নেই। বিয়ে তো একবারই হয় বলুন, এটা আমি বিশ্বাস করি। কেন ডিভোর্সি ট্যাগ লাগাবো বিনা দোষে? আপনি আমাকে একটা সুযোগ দিন, ও মেয়ের কথা আমি ভুলিয়ে দেব, আপনাকে আমার মাথার তাজ করে রাখবো। এত অনাচার করবেন না, আমি আপনার বউ, আপনি একটু দেখুন আমাকে। ওই রাতে জ্বরের ঘোরে নাফিয়ার আকুতির কথা স্বয়ং নাফিয়াও জানে না, শুধু শাহেদ জানে। কিছু সময় যেন শাহেদ শুধু ওই আকুতিতেই বশ হয়ে পিছুটান ভুলেছিল। নির্দ্বিধায় শাড়ির আঁচল টেনে খুলেছিল নাফিয়ার। তারপর ঝড় শেষে দুটি দেহ ও একটি সম্পর্কের মিলন শেষে, নাফিয়ার জ্বর শেষে ভোর সকালের আলোয় নাফিয়া শাহেদকে দেখে বিভ্রান্ত হয়েছিল যখন শাহেদ হেসে ওকে আরও এক দফা বুকে টেনে বলেছিল, সুন্দর ও শুভ সকাল নাফিয়া। কাল রাতে জ্বরের ঘরে তুমি আমাকে কেঁদে কেঁদে বলেছ, আমায় একটু দেখুন। আমি কি একটু বেশি দেখে ফেলেছি বউ? নাফিয়া সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে গর্জন করে কেঁদেছিল নিজের জীবনের পরিপূর্ণতায়। ও বেচারি তখন ভেবেছিল ওর স্বামী ওকে ছুঁয়ে দিল মানেই ওর হলো সে। ওর সরল মনে দ্বিধা ছিল না। ভালোবাসা না থাকলে শাহেদ ওকে ছোঁবেই বা কেন? ভালোবাসা না থাকলে শরীরে আকর্ষণ তো আসার কথা না? নিশ্চয়ই এতদিনেও সক্ষম হয়েছে স্বামীর মন ছোটে। এটাকেই প্রাপ্তি ধরে কেঁদেছিল সুখের কান্না। আজও সেই সরল মেয়েটা মনে হচ্ছে ঘুমের মধ্যেই কাঁদছে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ঘুমায় বলেই এটা মনে হয়। শাহেদের দৃষ্টি গাঢ় হয়, ধীরে ধীরে সেই দৃষ্টিতে মলিনতা জমে। রাতের নিস্তব্ধতায় চুল খামচে ধরে হাহাকার করে ওঠে। নিজের উপর মাঝে মাঝে বিতৃষ্ণা হয়ে ওঠে শাহেদ।
এখন ঠিক সেই সময়টা। ওপাশে সাদ মাকে বোরখা পরে তৈরি হয়ে নিতে তাড়া দিচ্ছে। শাওকে ঘুম থেকে উঠে নিজেও যেতে চাইল। শাহিদ উঠল গায়ে শার্ট চাপিয়ে। ওঠার আগে নাফিয়ার দিকে আবার তাকালো। নাফিয়ার গায়ে পাতলা চাদরটা টেনে দিল ভালো করে। অর্ধনগ্ন এলোমেলো বেশে ঘুমে আচ্ছন্ন নাফিয়া। এই অকৃত্রিম সৌন্দর্য শাহিদের চোখে বিঁধে ওর চোখ অন্ধ করে দিতে চাইল। আচ্ছা, যখন সব জানবে নাফিয়া চিরাচরিত বাঙালি সরল বউদের মতো কেঁদে কেঁদে প্রশ্ন করবে, আমার মধ্যে কি খামতি ছিল শাহিদ? একটা খামতি দেখাও, তুমি কেন আমার বিকল্প খুঁজে নিলে? তখন শাহিদ কি জবাব দেবে? বউ হিসেবে নাফিয়া অমৃতার থেকে সব ধরনের যোগ্যতার দিক থেকে একটু এগিয়েই আছে বরং। তবুও শাহিদ ওর প্রথম জীবনে না পাওয়া হাহাকারকে ছুঁতে হঠাৎ মরিয়া হয়ে নাফিয়ার কলিজা বরাবর কুড়াল বসিয়েছে 1.5 বছর আগে বিয়ের কাগজে সই করে। এটা নাফিয়ার মধ্যে কোনো খামতির জন্য নয়, বরং শাহিদের কাপুরুষ মনের লোভের জন্য হয়েছে। এটুকু স্বীকার করে মেয়েটাকে দুটো সান্ত্বনার কথা বলতে পারবে। নাফিয়া তখনও সান্ত্বনা নেবে? নাফিয়া ভীষণ নরম একটা মেয়ে, পাগলামি করে করে শেষ হয়ে যাবে। তখন শাহিদ ভালো থাকবে? শাহিদ বড় করে শ্বাস ফেলে মাথা ঝাঁকায় বার করে। আবার মাথায় চাপ লাগছে তার। আপাতত কিছু ভাবতে চায় না, কটা দিন একটু স্বস্তিতে কাটাতে চায়। ধীর পায়ে গিয়ে দরজা খুলল শাহিদ। এবার বেরিয়ে জানতে চাইল ঘটনা। সবটা শুনেও বেরোতে চাইলে সাদ নামতে দিল না ভাইকে। শক্ত করে বলল, সদর দরজা লক করে রুমে যান ভাইয়া, আমরা রওনা দেব। ভাবিকে বলবেন কালকের ব্রেকফাস্ট নিয়ে কোনো পাড়াপাড়ি যাতে না করে। কেউই সম্ভবত দুপুরের আগে ফিরতে পারবে না বাড়িতে, ওদিকে মেলা ঝামেলা, আপনারা ঘুমান। ব্যাংকলনি রোডের একটা বিস্তৃত জায়গা জুড়ে মৃণাল কর্মকারের ডুপ্লেক্স বাড়িটা। বিশাল এর বৈঠকখানা, ছড়িয়ে ছিটিয়ে আছে চেয়ার। মুখোমুখি বসেছে সকালে। মন্দিরা কক্ষের এক কোণে মাথা নিচু করে বসে আছে। ওকে দুপাশ থেকে ধরে দাঁড়িয়ে আছে শাহনাজ আর আফসানা। নিশাকে এখানে অন্যের বাড়িতে আনতে অনুমতি দেয়নি অসীম। শিমিন আর নিশা আমতলার পাড়ের বাড়িতে। মন্দিরার মুখটা ভীষণ কালো দেখাচ্ছে, দুগাল লালচে। ফেরার পরে ওর মা কমলিকার হাতে চড় খেয়েছে সপাটে। ওর বাপ ভাইরা অবশ্য এখনো কিছু বলেনি। বসার ঘরে রাজকীয় বড় সোফাটায় অবিচল বসে আছে 3 ছেলে আর বাবা। সবার মুখ থমথমে। অসীম তালুকদার পরিস্থিতি স্বাভাবিক হতে সময় দিয়ে হালকা আলাপ পারছেন কমলিকার সাথে। সুরঞ্জিত রয় আর মিনতি সুব্রতকে নিয়ে একপাশে বসে আছে। সাদ আর শাওকে একপাশে দাঁড়িয়ে। সুরঞ্জিতকে আসার পর থেকে অসীম তালুকদার অবশ্য আড়ালে নিয়ে দু কথা বুঝিয়েছেন। ভাই, ছেলে মেয়ে দুটো জীবনের প্রশ্ন, এতে দোষের কিছুই আসলেই দেখছি না। দুজনই দুজনের উপযুক্তি ভীষণ। তুমি রাজি হয়ে যাও সুরঞ্জিত, মেনে নাও মৃণালের মেয়েকে। সুরঞ্জিত কিছুক্ষণ কাঁচোমাচো ভঙ্গিতে বসে থেকে মুখ খুলেছে। মৃণালের সাথে আমার দ্বন্দ্ব, তার মেয়ের সাথে নেই। যদি আমার ছেলেকে এতটাই ভালোবাসে তবে আসতে পারে আমার বাড়িতে। আমার দরজা খোলা। আমি কখনোই চাইবো না আমার ছেলের জন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক, কোনো মেয়ে বদনামে জড়ুক, বাড়ি থেকে পালিয়ে। তুমি কথা বলে দেখো অসীম, মৃণালের সাথে আমার বিয়েতে আপত্তি নেই। সুরঞ্জিত সম্মতি দিলেও মৃণালরা এ পর্যন্ত চুপচাপ। 4 বাপ ছেলের মুখে চাপা ক্রোধ স্পষ্ট, কিন্তু পরিস্থিতি বুঝে কেউ মুখ খুলছে না। মন্দিরার পালানোর ব্যাপারটা নিয়ে এখনো জলঘোলা হয়নি বরগুনাতে। তারা চেঁচিয়ে সর্বনাশ করতে ইচ্ছুক না। অসীমী পরিবেশে নিস্তব্ধতা ভাঙলেন গলা খাঁকারি দিয়ে। নম্রস্বরে মৃণালদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, ভাই, এবার অন্তত মেনে নাও, কোনো অসুবিধা নেই তো। সংসার ওরা দুজন করবে, তোমরা তো নাও। তোমরা তোমাদের ব্যবসায়িক দ্বন্দ্ব ব্যবসার জায়গাতে বজায় রাখো, ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে। সুব্রত খুবই চমৎকার একটি ছেলে, এটা কিন্তু তোমরাও জানো। খামোকা ঝামেলা করো না, মন্দিরাকে ভালো রাখবেও। কথাটা শেষ হতে ওদের 4 বাবা ছেলের ঠান্ডা দৃষ্টি স্থির হলো সুব্রতর মুখে। খানিক বাদে দৃষ্টি নামিয়ে নিজেরা কিছুক্ষণ চোখ চাওয়াচাওয়ি করলো। মৃণাল যেন চোখের ইশারায় ছেলেদের কিছু বলল। পরপর অসীমকে খুব আন্তরিক গলায় প্রশ্ন করলো, এখন কি করব? তবে তুমি এই বলো। অসীম খুশি খুশি গলায় বলল, এখন কিছু করার দরকার নেই। 2 দিন সবাই ঠান্ডা থাকো, নিজেদের মনকে বোঝাও। তোমরাও বড়রা। তারপর সবাই মিলে বসে বিয়ের দিন তারিখ ঠিক করবে ক্ষণ। তবে এই বিয়ে কিন্তু হবেই মৃণাল। সুরঞ্জিত তোমাকেও বলেছিল। তোমরা যদি আরো ব্যাগরা দাও তবে আমি কিন্তু ছেলে মেয়ে দুটোকে নিজের দায়িত্বে বিয়ে করিয়ে দেব।
আফটার অল আমি ওদের অসীম কাকা। হেসে অসীম পরিবেশটাই আরো হালকা করতে চাইল। তার সাথে তাল মিলিয়ে হাসলো সুরঞ্জিত, কিন্তু মৃণালরা নির্বিকার। কেমন রোবোটিক গলায় মৃণাল বলল, ঠিক আছে ভাবো, চিন্তা করবে না। পরিস্থিতি তখনও থমথমে। সুব্রত আর মন্দিরা উঠে দুপরিবারের সবাইকে প্রণাম করতে লাগলো। সুব্রতর পরিবারের সবার মনে এ বিয়ে নিয়ে সংকোচ থাকলেও মন্দিরার মাথায় হাত রেখে আশীর্বাদ করলো সহসা। কিন্তু মৃণালরা তেমন একটা পাত্তা দেয়নি সুব্রতকে। অবশ্য সেই ভোর রাতে মৃণাল চা নাস্তার আপ্যায়ন করেছে সবাইকে। মৃণাল কর্মকারী ডুপ্লেক্স বাড়ি ছেড়ে বেরিয়েছে সবাই ঠিক ফজরের আজানের আগে আগে। ওরা সকলেই। অত রাতে রিক্সা গাড়ি কিছুই পাওয়া যায়নি। সুরঞ্জিত রয় লিফট দিতে চাইলে অসীম নিলেন না। ঘুরে বাকিদের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলে, এবার সময় হয়েছে একটা গাড়ি নেওয়ার। বড় বৌমা ঠিকই বলে, ব্যাংকের টাকা জমিয়ে রেখে লাভ কি, যদি এই ভোর রাত্রিতে এভাবে হেঁটেই যেতে হয়। সাদ ব্যস্ত হয়ে কাউকে কল দেওয়ার চেষ্টা করছে। তাকে না পেয়ে ঘুরে বাবাকে বলল, আপনি দাঁড়ান আব্বু, কষ্ট হলে হাঁটতে হবে না। আমি একটু ছুটে আমার বাড়িতে গিয়ে বাইকটা আনছি, নামিয়ে দিয়ে আসবো আপনাদের বাড়িতে। ওর কথার পিঠে শাওকি ব্যস্ত হলো। না, আমি যাই ভাইয়া, তুমি বাইকের চাবি দাও, আমি তোমার চেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারি। অসীম তালুকদার কিছুক্ষণ চেয়ে চেয়ে নিজের ছেলে দুটোর মুখ খুললেন। এ যেন ছোটবেলার সেই দৃশ্যটা। একদিন অসীম ছেলেদের সাথে নিয়ে বাড়ির পেছনের বাগান পরিষ্কার করতে নেমেছিলেন। হঠাৎ হাত কেটে যাওয়ায় ছেলেদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, কে আগে দৌড়ে বাবার জন্য স্যাভলন আর তুলা আনতে পারে। শাওকি ঠিক এইভাবেই সাদ আর শাহিদকে বলেছিল, আমি তোমাদের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারি ভাইয়া। অসীম নিভৃতে শ্বাস ফেলে নিজের ধ্যান ভাঙলেন। তার চোখে জল এসেছে কোনো এক অজানা কারণে। এক্ষুনি ফজর হবে। তিনি জায়নামাজে মাথা ঠেকিয়ে আরও একবার ছেলেদের জীবনের উন্নতি চাইবে। তার এই বিগড়ে যাওয়া অথচ কি সরল ছেলেগুলোর জন্য 5 বেলা দোয়া করবেন না তিনি? অসীম সাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, বাইক আনতে হবে না, আমি তোমার বাড়িতেই যাব, কিছু কাজ আছে আমার তোমার সাথে। অবাক সাদ বলল, কি কাজ আব্বু? সেটা গেলেই দেখতে পাবে, চলো। হাতে টাকা থাকলেও দোকান খোলা নেই, তাই তোমার বাড়িতে কিছু নিতে পারছি না, প্রথমবার যাচ্ছি, কিছু মনে করো না। বাবার ওপর কি ভীষণ রাগ হয়েছে কথা শুনে সাদের, সেটা শুধু সাদই জানে। কখনো বাবার ওপর অভিমান না করে সাদেরও আজ অভিমান হলো। এতটা ফর্মাল সম্পর্ক হয়ে গিয়েছে তাদের। সাদ ভিন্ন, তবে ছেলে হিসেবে এতটাই দূরের। অভিমান অবশ্য চাপা পড়েছে। বাবা আজ প্রথম তাদের বাড়িতে যাবে সেই আনন্দের ভারে। নতমস্তকে বিনয়ী সুরে বলল, কিছু মনে করিনি আব্বু, আপনি চলেন। দরজা খুলল নিশা। আপেল চিবোচ্ছিল সে। মুখ ভর্তি আপেল নিয়ে ঢোক গিলে শ্বশুরকে লম্বা সালাম দিয়ে শাড়ির ঘোমটা আরও টেনে নিল মাথায়। স্বামীর থেকেও এই শ্বশুর বাবাকে দেখে তার ভয় হয় বেশি। এই শ্বশুর বাবাকে বাঘ মনে হয় আর স্বামীকে বাচ্চা বাঘ, তাই ভয়টা একটু কম। অসীম সালাম নিলেন না পুত্রবধূ। আস্তে করে বললেন, আজানের সময় সালাম দিতে নেই, কিছু খেতেও নেই, মুখ থেকে ফেলো সব। নিশা ঘাবড়ে গিয়ে লজ্জা পেয়ে ভেতরে ছুটে গিয়ে কুলি করে এলো। বাকিরা বসলো বসার ঘরে। অসীম তালুকদার মেজ ছেলেকে উদ্দেশ্য করে বলল, মসজিদ এখান থেকে দূরে, যাব না, কল ঘরটা দেখিয়ে দাও, অজু করে আসি। আর বাই দা ওয়ে, জায়নামাজ আছে বাড়িতে? আমার তো মনে হয় না। সাদের পিঠ দিয়ে এবার শীতল স্রোত বইল। অত কঠিন ভারিক্কি মুখটাও আতঙ্কিত লাগলো বাবার এই প্রশ্নে। ঘাড় চুলকে আমতা আমতা করে বলল, আব্বু মানে বউকে পায়নাম কি কিনে দিয়েছো? শুনলাম বহুত পয়সা আছে নাকি তোমার বউ চালানোর মতন। এবার আরো বেশি শক্ত অসীমের গলা। সাদ নতস্বরে বলে, জি দিয়েছি। পায়নামের সাথে নতুন বউকে জায়নামাজ কিনে দিতে হয়, তখনও জায়নামাজ কেনা হয়নি। সাদ কি বলবে ভেবে পাচ্ছে না। জায়নামাজ তো কিনে দেয়নি সাদ। ও শুধু আর চোখে ভেতরের ঘরে তাকাচ্ছে। নিশা যদি এই দৃশ্য দেখে তবে সাদ শেষ লজ্জায়। এভাবে কথা বাবার কাছে ঝাড়ি খাওয়া পুরুষকে বউ মান দিতে চাইবে না। অসীম আবার শাহনাজের দিকে তাকালেন, বললেন, এত কিছু লুকিয়ে দাও এখানে, সোনার চুড়ি দাও, চেইন দাও, কখনো একটা জায়নামাজ পাঠানোর কথা মনে হয়নি পুত্রবধূকে, তাই না? শাহনাজ বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বিড়বিড় করলেন, একটা সাধারণ জায়নামাজ রাখবে না স্বামী স্ত্রী, এতটাও ক্ষতি আমি ভাবিনি। ওপাশ থেকে তখন ধীর পায়ে বেরোলেন নিশা।
হাতে তার একটা ভাঁজ করে রাখা যায় নামাজ শ্বশুরের হাতে ধরিয়ে দিয়ে বলল, বড় ভাবি দিয়ে গিয়েছিলেন বাবা, আমি এটাতে নামাজ পড়ার চেষ্টা করি। বলেই আবার ছুট লাগালো ভিতরের ঘরে। অসীম দাঁড়ালেন বাইরের ঘরে নামাজে। তার পেছনে দাঁড়িয়ে গেল শাওকি বাধ্য ছেলের মতো। সাদ দাঁড়িয়ে রইল অপ্রস্তুত ভঙ্গিতে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ শোনা যাচ্ছে। নিশা বিভ্রান্ত মুখটা নিয়ে চায়ের পাতিল হাতে চুলার সামনে দাঁড়িয়ে আছে। সাদ সেখানে গিয়ে উঁকি মারল। বউকে গাঢ় দৃষ্টিতে লক্ষ্য করে থমথমে গলায় বলল, চা পাতি নেই। নিশা কাঁদো কাঁদো মুখ করে ফেলল। মাথা ঝাঁকিয়ে বোঝালো নেই। ভীষণ খারাপ লাগছে তার। আজ এই প্রথম শ্বশুর শাশুড়ি এলো আর আজই চা পাতি শেষ। সাদ মাথা চুলকে কিছু ভাবে। বাড়িওয়ালার বাড়িতে কিছুতেই চা পাতি ধার চাইতে যেতে দেওয়া যাবে না নিশাকে। এসব সাদ পছন্দ করে না। এই ফজরের ওয়াক্তে দোকানও খোলা থাকবে না। তাই অগত্যা বলল, ডিম্পোজ করো, ফল কাটো, চাটা আরেকদিন খাইয়ে দেব। আর আমাকে বললেই তো হতো নিশামণি, বাড়িতে কোন কোন জিনিস ফুরিয়ে যায় সেটা তো আমি জানতে পারি না তুমি না বললে, তাই না? আমি কি ঘরে এসে বয়ম হাতাহাতি করবো সব সময়? নিশা একটু মন খারাপ করে ফেলল। কথাটা একটু বাঁকা করে বলেছে এই লোকটা। এতটাও বাঁকা করে বলার মতো কাজ নিশা করেনি। এই অল্পতে যদি এতটা বিরক্তি দেখায় তাহলে বড় বড় ভুল করলে নিশাকে কি শোনাবে? বড় ভাবি মাঝে মাঝেই ঠিকই বলে। গিরগিটির চেয়েও গিরগিটি এই স্বামী প্রজাতি। কখন তাদের গদগদ কথা বলতে ইচ্ছে করে, কখন আবার বিরক্ত সুরে বলতে ইচ্ছে করে, সেই তাল এরাও জানে না। মন খারাপ করে নিশা ফল কাটতে লাগলো, নাশপাতি আর আপেল। সাদ চুপচাপ দেখতে লাগলো নিশার কালো মুখ। হাসতে লাগলো একা একা। যাবে না সে এবার সরি বলতে। এটা তেমন কোনো দোষ নয়। সংসারের স্বামীদের সব দোষ, আসলে দোষ নয়।